শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, লোকে বলে কালি কালো, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মেসি যেমনই হোক, ইস্টবেঙ্গল আমার ভালো, ইস্টবেঙ্গলও নয় কালো। দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে মেসির বিষয়টা নিয়ে কথা বলি। গতকাল দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখলাম। শতদ্রু বলে যে একজন ব্যবসায়ী আছেন, উনি স্পোর্টস নিয়ে ব্যবসা করেন, স্বচ্ছতার সাথে ব্যবসা করেন। তো উনি দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট লিখেছেন যে ওনার যে একটা মেসি ট্যুর হবে কিছুদিন বাদে কলকাতাতে, সেই ট্যুর সম্পর্কে উনি লিখেছেন যে উনি মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুজনের থেকেই অনুমতি চেয়েছিলেন তাদের ব্র্যান্ডিংটা ব্যবহার করার জন্য, ওনার যে একটা বিজনেস ট্যুর করছে। মোহনবাগান রাজি হয়ে গেছে, দেখলাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব থেকে একটা অনুমতি দেওয়া হয়েছে এবং সেই অনুমতি পত্রটি উনি শেয়ার করেছেন। সেখানে আবার উনি আবার গোয়েঙ্কাকেও ধন্যবাদ জানিয়েছেন, জানি না কেন করেছেন। যাকে উনি আবার আলাদা একটা পোস্ট লিখেছেন যে ইস্টবেঙ্গলের থেকে অনুমতি পাননি। এবার উনি ইস্টবেঙ্গলকে কী অফার করেছিলেন, উনি বলেছিলেন ইস্টবেঙ্গল মেম্বারদের একটু ডিসকাউন্ট দেবেন ওনার যেসব বিভিন্ন ইভেন্ট করবেন। ইস্টবেঙ্গল রাজি হয়নি। তো সেটা শুনে অনেকে অনেক কিছু লিখছে। তো আমার ব্যক্তিগত অভিমত, ইস্টবেঙ্গল ভালোই করেছে, কেননা ইস্টবেঙ্গল ব্র্যান্ডটাকে এত খেলো করার কোনো দরকার নেই। এই বিষয়ে বলি, কিছুদিন পূর্বে আমার পরিচিত একজন, সে আমাকে হঠাৎ একটা স্ক্রিনশট পাঠালো, বলছে দেখেছো মানে মেসির খেলার টিকিটের 2,500 টাকা দাম, মানে খেলার টিকিট না, মানে জাস্ট গিয়ে স্টেডিয়ামে দেখবে। আমি বললাম অসুবিধা কী আছে, মানে এখন অনেকের কাছে অনেক টাকা আছে, অনেকের জীবনে আলাদা আলাদা প্রায়োরিটি আছে। তো কেউ যদি নিজের অর্থ দিয়ে দেখতে চায়, মেসিকে দেখতে যাবে। বলছে এটা কি ঠিক হবে? আমরা ঠিক বেঠিকের কিছুই নেই। মানে এখন সমাজের অনেকের হাতে অনেক টাকা আছে। যে আপনারা দেখেন দেশের জিডিপি এত হাই, কেন হাই? এই নয় যে দেশের যারা আ নিম্ন শ্রেণীর মানুষ, আর্থিকভাবে পিছিয়ে, তাদের হাতে অনেক টাকা। কতিপয় কিছু মানুষের হাতে অনেকটা টাকা। ওই জন্য অ্যাভারেজ জিডিপি বিশাল হাই দেখায় ভারতে। যদিও অনেকে অর্ধভুক্ত থাকে। মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, মানে সেন্সিবল ডিস্ট্রিবিউশন হয়নি। মানে ইকুয়াল তো কোথাও হয় না কোনো সমাজে। এটা একটা সেন্সিবল ডিস্ট্রিবিউশন হওয়া উচিত একটা সমাজ যদি ভদ্র সমাজ হিসেবে গণ্য হতে চায়। তো হয়নি। তো অনেকের তো অনেক টাকা আছে, তারা যেতেই পারে। বলছে কারা যাবে? ওই মারোয়াড়িরা যাবে, এরকম একটা কথাবার্তা বলল। বললাম কেন মারোয়াড়ি? এখন অনেক বাঙালিও আছে। আপনারা দেখবেন নিউ টাউনে থাকে, সল্টলেকে থাকে বা আলিপুর এদিকে থাকে, অনেক বাঙালিও আছে যাদের হাতে অনেক টাকা। অনেকে ছোটো ব্যবসা করে, অনেকে ভালো চাকরি করে, আইটিতে আছে, অনেকে অনেকে বিদেশে অনেক দিন কাটিয়ে বসবাস করে 10-15 বছর আমেরিকাতে থেকে দেশে ফেরত গেছে। তাদের অনেকের হাতে অনেক টাকা আছে এবং সেই টাকা নিয়ে তারা বড় বড় লাক্সারি রিসোর্টে তো যায়। আর এটা আমি মনে হয় তো খারাপ কী হবে, একটা একটা মানি রোলিং হবে। যার হাতে টাকা আছে সেই টাকাটা যখন সে মেসি খেলা দেখতে যাবে, মেসিকে দেখতে যাবে, সে 10,000 টাকা হোক বা 20,000, না 2,000 ভুল বলেছেন, বোধহয় 20,000 বলেছিল আমাকে। এবং সে যাবে, সে যাবে, তার পরিবার যাবে। আর এরকম ইভেন্ট হলে তো অনেকে কাজকর্ম পায়। মানে যে ব্যক্তি অর্গানাইজ করছে, স্বতন্ত্র ব্যক্তি, উনি অবশ্যই সবচেয়ে বেশি লাভবান হবেন। ওনার সাথে যারা যুক্ত রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টে, তো আরও অনেকে ধরুন ভলেন্টিয়ারি কাজ করবে ইভেন্টগুলোতে, অল্প বয়সী ছেলে মেয়ে, তো তাদের হাতেও টাকাটা যাবে, এটা রোলিং হবে। মানে যার হাতে ধরুন 1,00,000 টাকা আছে, সে 1,00,000 টাকা হয়তো এক রাতের মধ্যে অনেকের হাতে চলে যাবে। খারাপ কিছু আমি দেখিনি। এই বিষয়টা নিয়ে আমি খুব একটা লেখালেখিও করছি না, বলাবলিও করছি না। এর সাথে ফুটবলের খুব একটা সম্পর্ক নেই। মানে উনি ধরুন মেসির বদলে কোনো একটা নামকরা কোনো একটা গায়ককেও আনতে পারত। আ Coldplay এরকম কিছুদিন আগে এসেছিল। তো মানুষের যদি চাহিদা থাকে, পকেটে টাকা থাকে, সে যাবে। আমার যেমন প্রচুর অর্থ আছে। স্বাভাবিকভাবে, মানে ন্যায্য অর্থ, কর্মসূত্রে। কিন্তু আমার কাছে এটা প্রায়োরিটি নয়। ব্যক্তিগতভাবে আমার কাছে প্রায়োরিটি নয়। মানে আ আমি কলকাতায় এই মুহূর্তে থাকলেও
দেখতে যেতাম না, মেসি দর্শনে যেতাম না। কিন্তু অনেকের আছে প্রায়োরিটি, যার কাছে যেটা প্রায়োরিটি। মানে আমি কিছুদিন আগে যেমন লুজান এফসির স্টেডিয়াম দেখতে গিয়েছিলাম 30 ফ্রাঙ্ক খরচ করে, মানে 3,000 টাকা দিয়ে হ্যাঁ গিয়েছিলাম। তো আমার কাছে এটা প্রায়োরিটি, অন্যের কাছে সেটা প্রায়োরিটি নাও হতে পারে, যার কাছে এটা প্রায়োরিটি। তো এইটা নিয়ে এবার আসি যে ইস্ট বেঙ্গল যে অনুমতি দিল না, আমি বললাম ইস্ট বেঙ্গল ঠিকই করেছে অনুমতি না দিয়ে। তো মোহনবাগান ছেড়ে দিন, ওদের ওই একটাই তো ক্লাব চালা, কোনো মহিলা টিম কিছুই নেই। আইএফএ শিল্ডের জন্য আবার দেখলাম জেতার জন্য ওরা ক্লাব তাবু সাজিয়েছে, যদিও শিল্ড চায়নি তাবুতে, যেরকম আমরা অনুমান করেছিলাম। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু একটু সমীকরণটা অন্যরকম। ইস্ট বেঙ্গল ধরুন ইমামি ব্র্যান্ডিং করছে, আপনারা দেখেছেন দুর্গা পুজোর সময় ইস্ট বেঙ্গল ফুটবলারদের পুরুষ মহিলা টিমকে নিয়ে এরা গিয়েছিল, কসবা অঞ্চলে গিয়েছিল, প্রমোট করছে ইস্ট বেঙ্গল ব্র্যান্ডটাকে। প্রথম থেকে ইমামি কিন্তু অতটা সচেতন ছিল না এই ইস্ট বেঙ্গল ব্র্যান্ডটাকে প্রমোট করার ব্যাপারে। এখন এরা করছে, মহিলাদের টিমের নিয়ে এরা খরচ করছে। তো সেখানে হঠাৎ করে এই কতিপয় কিছু মেম্বারদের ডিসকাউন্ট দেওয়ার জন্য কেন ইস্টবেঙ্গল ব্র্যান্ডটা ব্যবহার করতে দেবে? উনি করুন না, উনি শতদ্রবাবু নেই, ইভেন্টটা নামাক, যারা মেসির জন্য যাবে তারা যাবে। এখানে উনি ওনার তরফ থেকে ঠিকই করছেন, উনি সমস্ত মানে সুযোগ ব্যবহার করার চেষ্টা করছেন যাতে উনি বাজাতে ভালো করে টাকাটা তুলতে পারেন। উনি ব্যবসাদার, এটা করতেই পারে, এটা ব্যবসাদার অধিকার। কিন্তু হঠাৎ করে ইস্টবেঙ্গল ব্র্যান্ড আপনি খুব সস্তায় কেন ব্যবহার করবেন? এতে তো ব্র্যান্ডের একটা ডিভ্যালুয়েশন হয়ে যায়। যে পাচ্ছে সে মানে মন্দিরে ঘন্টার মতন নেড়ে দিয়ে চলে যাচ্ছে। এতে করে ক্লাবের কি ডাইরেক্ট আয় হবে? মেম্বাররা, কয়েকটা মেম্বাররা তো যাবে 20,000 টাকা টিকিট দিয়ে, বা যে কোনো ছোটো বড়ো সমস্ত ইভেন্টে উনি করছেন, যেরকম থাকে এরা টিকিট নিয়ে ব্যবস্থা থাকে না, একটা একটা ভদ্র সমাজে মানে খুব দরিদ্রের জন্য থাকে, আবার খুব ধনীর জন্য থাকে। তো উনি বিভিন্ন ইভেন্ট করছেন, বিভিন্ন টিকিট থাকবে, সেখানে হয়তো কোনো একটা ইভেন্টে হয়তো উনি অফার করেছিলেন। ইস্ট বেঙ্গলের যারা মেম্বার মানে অফিসিয়াল মেম্বার, মানে আম আদমি নয়, যারা রেজিস্টার্ড মেম্বার নয়, তাদের জন্য নয়। তো সেখানে ইস্ট বেঙ্গল ব্র্যান্ডটা উনি দিনরাত ভামস ইস্ট বেঙ্গল, মানে যবে থেকে আসবে, যতদিন না আসছে, ওই সোশ্যাল মিডিয়া উনি প্রমোট করবেন, মেসিকে দিয়ে এটা ওটা বলাবেন। তো এইগুলো থেকে একটু বিরত থাকবেন। দেখুন, আপনার বাবা, আপনার মা বিশাল ধনী নাও হতে পারে, তা বলে আপনি আপনার নিজের বাবা মাকে অপমান করবেন, কোন বড়লোকের বাবা মা, কোন আম্বানি আদানিকে নিয়ে আপনি হইচই করবেন, এই করলে না আপনি জীবনে এগোতে পারবেন না। আপনি যেমন আপনি তেমনই থাকুন, যে মান সম্মান সম্ভ্রম নিয়ে থাকুন। মেসি ভালো, আমরা জানি মেসি ভালো, রোনাল্ডো ভালো, কিন্তু অত আধিক্যেতা না করাও ভালো। হ্যাঁ, মেসিকে স্যালুট করুন, পুজো করুন, তাকে আলাদা করে হৃদয়ে স্থান দিন, কিন্তু বেশি আধিক্যতা করবেন না। মানে তাহলে না আপনার ফুটবলে, যে বলেন না আপনারা কেন ফুটবল এগোচ্ছে না, আপনি নিজেই তো আপনার নিজের ফুটবলটাকে অপমান করছেন। আপনার ফুটবল গরিব, আমার ফুটবল গরিব, কিন্তু তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো অধিকার নেই আমাদের। আমি দেখছিলাম যে ফাইনাল জেতার পর মোহনবাগান ফ্যানরা হঠাৎ করে অনেকে লেখালেখি করছে, একটা ফালতু টিমকে আমরা হারালাম, আমরা কেন ইরানে গেলাম না, করে গালমন্দ শুরু করে দিয়েছে ওদের নিজেদের ম্যানেজমেন্টকে। আপনারা কেন ইরানে গেলেন না সেটা আলাদা একটা বিষয়, কিন্তু ইস্টবেঙ্গল ফালতু হয়ে গেল কী করে আমি বুঝলাম না। ইস্টবেঙ্গল এত ফালতু হলে আপনার টাই ব্রেকারে গিয়ে হারাতে হতো না, মানে তাও শেষের দিকে একটা শটে গিয়ে, সেকেন্ড লাস্ট শট যেটা মিস করলো আমাদের এই জে গুপ্তা। আবার এই জে গুপ্তার এই মিসের পর থেকে আবার একটা নতুন আধিক্যতা শুরু হয়ে গেছে। অস্কারকে নিয়ে তো আমি বলেছি, আর নতুন করে কিছু বলার নেই। উনি ফাইনালে হেরে গিয়ে হঠাৎ করে বলতে শুরু করে দিন এটা প্রি সিজন টুর্নামেন্ট। আগের 2 মাস আগে যখন ডুরান্ড জিতেছিলেন সেটা প্রি সিজন ছিল না। আর উনি এতই জোরে প্রি সিজন বলছেন, তো উনি এত রাগছেন কেন? বিশাল রেগে গেছেন উনি। আবার গতকাল প্যারালাল স্পোর্টসে দেখলাম উনি ম্যাচ শেষে গিয়ে ড্রেসিং রুমে গিয়ে সন্দীপ নন্দীকে যা তা বলেছেন। এটা কিছুই বুঝতে পারছি না। মানে উনি কী ভেবেছিলেন? মানে টাই ব্রেকারে মানে কাউকে নামানো মানে সে জিতে যাবে? আমি তো নামটা মনে পড়ছে না, গত বিশ্বকাপে একটা ভালো টিমের একটা গোলকিপার ছিল, খুব মুভ করছিল, মানে লেফট রাইট গোল লাইনে ভালো মুভ করছিল, একটা টাই ব্রেকার বাঁচালো দেখলাম একটা নকআউট রাউন্ডে। নামটা মনে পড়ছে না, আমার দারুণ লেগেছিল গোলকিপারটাকে। পরবর্তী ম্যাচটা আবার নকআউট, সেখানে আবার টাই ব্রেকারে গেল, বল গড়ালো, একটা শটও বাঁচাতে পারলো না। মানে যেই দিকে লাফাবে একটাও মানে ঠিকঠাক হয়নি। কিন্তু তা বলে তো সে বাজে গোলকিপার হয়ে গেল না। মানে তার আগের নকআউট ম্যাচটাই তার দেশকে
সে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ করেছিল টাই ব্রেকারে বাঁচিয়ে। পরেরটাতে সে পারেনি। দেখুন, আমি এটা বারবার বলেছি যে গলি গিলের কিন্তু যে গিল, ওর সাইড ওয়াইডস যে ফুটওয়ার্কটা খুব একটা ভালো নয়, এমনি নর্মাল প্লেতেই ভালো নয়। তো যার লেফট রাইট ফুটওয়ার্ক ভালো নয় তার পক্ষে পেনাল্টি বাঁচানো কিন্তু খুব একটা সহজ নয়। তো সেই দিক দিয়ে নিশ্চয়ই পরিকল্পিত একটা সিদ্ধান্ত ছিল যে দেবজিৎকে ট্রাই করবো। এবার দেবজিৎকে আপনি ট্রাই করবেন মানে যে আপনি 100% প্রবাবিলিটি সাকসেস মানে জানি না, তাহলে আপনি কি টুকটাক করেছেন নাকি কোনো সেটিং করেছিলেন যে দেবজিৎকে নামানো হবে এবং ও টাই ব্রেকার উদ্ধার করে দেবে? এটা প্রবাবিলিটি, তো লাইফের প্রবাবিলিটি। জানি আমি এ স্কুলে কোনো দিন গেছে কি না, লেখাপড়া করেছে কি না অস্কার, কিন্তু প্রবাবিলিটি 100% প্রবাবিলিটি হলে তো আপনি শিওর শট, মানে আপনি মানে স্ক্রিপ্ট লিখছেন, জীবনের স্ক্রিপ্ট, আপনি ঈশ্বর। কিন্তু প্রবাবিলিটি অফ সাকসেস হাই মানে এই নয় যে 100%। আপনি একটা এডুকেটেড একটা অ্যাটেম্প্ট নিয়েছিলেন, ক্লিক করেনি, এটা তো হতেই পারে। তো আপনাকে প্রবাবিলিটি অফ সাকসেস খুব হাই করতে গেলে আপনাকে নর্মাল রেগুলার টাইমে ম্যাচটা বার করতে হবে। একবার টাই ব্রেকারে চলে গেলে তখন এমন নয় যে মানে বিশাল ব্যবধানে টাই ব্রেকারে ম্যাচের ফলাফল এদিক ওদিক হয়েছে, একটা শট। তো একটা শটের জন্য এই ধরনের আচরণ ঠিক নয়। আর সন্দীপ নন্দীকে বলছেন, তা সন্দীপ নন্দী কি ওই জয় গুপ্তাকে বলেছিল যে তুমি কি শটসটা নাও? আচ্ছা, এই বিষয়ে একজন বারবার লিখছে না আমার ইউটিউবে, যে ম্যাচের আগেই ঠিক হয়ে যায় কে কে শট মারবে। একটা খসড়া পরিকল্পনা হতেই পারে, কিন্তু পুরো পরিকল্পনা ম্যাচের আগে সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনি ম্যাচের শুরুর আগে আপনি স্টার্টিং 11টা জানছেন, কিন্তু টাই ব্রেকার 120 মিনিট পর কে কে মাঠে থাকবেন আপনি জানছেন? কাকে তুলবেন কাকে নামাবেন আপনি তো জানেন না, তাই না? আর তাছাড়া ধরুন ম্যাচের শুরুতে আপনি একটা পরিকল্পনা করলেন, যে বলেছিলেন যুদ্ধ শুরুর আগে হয়তো যে ব্যক্তি তাকে বললাম, ভাই দেশে যুদ্ধ লাগলে কী করবে? ও বললো আমি কি লড়বো। তো যখন যুদ্ধ লাগবে তখন হয়তো দেখলেন তার প্যান্ট ট্যান্ট ভিজে গেছে। আবার উল্টোটা হতে পারে, আমি বললাম ভাই কি যাবে যুদ্ধে? না 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 দাদা, মানে আমার বাবা মার একমাত্র ছেলে, কী হবে আমি, বাবা মা। তাদের যখন যুদ্ধ লাগলো সে মানে আমার জিজ্ঞেস না করে যুদ্ধে দৌড়ে চলে গেল। তো তেমনই ম্যাচ শুরুর আগে আপনি একটা খসড়া একাদশ জানেন স্টার্ট করবে, তাদের মধ্যে থেকে জিজ্ঞেস করলেন এই তোরা কে কে পেনাল্টি মারবি, কেউ কেউ হাত তুলে দিল। এবার ম্যাচ যখন 120 মিনিট গড়িয়ে গেল তখন কে কে মাঠে থাকবে আপনি জানেন না। সেই মুহূর্তে অনেকের মানসিক পরিস্থিতি মানে তার যে মানসিকতা বদলে যেতে পারে। আর আপনারা অনেকেই বলছেন যে আনোয়ার দারুণ পেনাল্টি মারে বা টাই ব্রেকারের সুযোগ তো আজকালকার দিনে প্লেয়ারদের খুব কম, মানে আইএসএল শুরু হওয়ার পর থেকে টাই ব্রেকারের সুযোগ ভীষণ কমে গেছে। মানে আইএসএলের নক আউট রাউন্ড ছাড়া তো হচ্ছে না কোথাও টাই ব্রেকার। আর সুপার কাপের যদি হয় আর অন্য টুর্নামেন্ট তুলে দিয়েছে, তো ম্যাচ সিচুয়েশনে টাই ব্রেকারের যে অনুশীলনের বা অভিজ্ঞতা অর্জনের যে অবকাশ সেটা তো ভীষণ কমে গেছে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলে। তো কে কেমন টাই ব্রেকার মারবে আপনি জানেন না। মানে আনোয়ার টাই ব্রেকারে দারুণ আপনি জানছেন কী করে? বা হামিদ টাই ব্রেকারে দারুণ আপনি জানছেন কী করে? হামিদ নয়, আমি রাশিদ। আপনারা অনেকেই বলছেন কেন রাশিদ মারল না। আমার প্রশ্ন আপনাদেরকে, আপনারা জানছেন কী করে রাশিদ টাই ব্রেকারে দারুণ? রেগুলার টাইমে পেনাল্টি শটে হয়তো সে ভালো হলেও হতে পারে, বা সে হয়তো ফ্রি কিকে ভালো বা দূরপাল্লার শটে ভালো, কিন্তু টাই ব্রেকার আর পেনাল্টির মধ্যে অনেক তফাৎ। রেগুলার টাইমে আপনি পেনাল্টি শট মারছেন, সেখানে আপনি জানছেন আপনি পেনাল্টিটা মিস করলেও আপনার কাছে কিন্তু হুইসেলটা বেঁচে যাবে না, মানে তৎক্ষণাৎ ম্যাচটা শেষ হবে না। কিন্তু আপনি টাই ব্রেকারের ক্ষেত্রে আপনি জানেন আপনি আপনার শট মিস মানে হয়তো ম্যাচটাই আপনি হেরে গেলেন, মানে এত ক্লোজ সিচুয়েশন ম্যাচটা। তো আপনারা তো জানেন না মানে কে কেমন, এবং ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে 120 মিনিটের পর কার কীরকম মেন্টালিটি ছিল। এমন তো হতে পারে না যে রাশিদ বলেছে যে আমি শট মারবো এবং জেও বলেছে এবং অস্কার গিয়ে শুধু জেকে তুলেছে, হয়তো দেখেছে যে আমি আবার সবাইকে সব ব্যাপারে ভিলেনাইজ করি না, হয়তো সেই মুহূর্তে যে কনফিডেন্স দেখিয়েছে বাকিরা কনফিডেন্স দেখায়নি, তাই হয়তো জেকে তুলেছে। এবং ঠিক আছে, হতেই পারে, মানে আপনারা এমন করছেন যে বাকি 120 মিনিট যেমন 4-5 গোলে এগিয়ে গেছিল এবং শুধু টাই ব্রেকারে গিয়ে হেরে গেছে। টাই ব্রেকার নিয়ে অত চর্চা করবেন, আপনার মূল সমস্যা অন্যান্য জায়গায়, সেইগুলোতে আগে পয়েন্ট আউট করুন। যে এখন অনেকে, কালকেও অনেকে লিখেছে যে বেশ করেছে নিতুকে মারা হয়েছে। কেন ভাই? এটা কি মানে জঙ্গলরাজ চলছে? তুমি কতবার বলেছিলে যে অস্কার, বিনো, সিন্টো এরা উল্টোপাল্টা প্লেয়ার ধরে এনেছে? এই অতুলকে নিয়ে অনেকে আদিক্ষেতা করেছিল,
অতুল, হ্যাঁ, অতুলের আপনাদের আধিক্যতার জন্যই কিন্তু শুভেন্দু মান্ডি ফুটবলটা ছেড়ে দেয়। শুভেন্দু মান্ডি নয়তো এখন দেখতেন দাপিয়ে খেলছে ইস্টবেঙ্গল ডিফেন্সে, সেন্টার ব্যাক। আপনাদের মতন বাঙালিদের জন্য, আপনাদের মতন ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য, সংখ্যাগরিষ্ঠ ইস্টবেঙ্গল ফ্যান, আপনাদের মূর্খামির জন্যই বা আপনাদের কম্প্রোমাইজের জন্যই, হয় মূর্খামি নয়তো চূড়ান্ত কম্প্রোমাইজ আপনারাই করেছেন। আপনাদের জন্য শুভেন্দু মান্ডি হারিয়ে গেছে। আপনাদের জন্যই তন্ময় দাস এখনও রেগুলার খেলতে পারছে না। আপনাদের জন্য শ্যামল বেশরা খেলতে পারছে না। তো নিজেকে আগে শুধরুন, অন্তত মৌখিকভাবে তো প্রতিবাদ করুন বা লিখিতভাবে প্রতিবাদ করুন, তারপর নয় গায়ে হাত তোলা এসব জঙ্গি আন্দোলনের কথা ভাববেন। সকলে ভালো থাকবেন। ভূত চতুর্দশী গেল, গতকাল আমি পালন করলাম, অনেকেই পালন করেছে। আজকে শুভ দীপাবলি বা কালী পুজো। কালী পুজোর আলোতে আলোকিত হোক আপনার জ্ঞান, ধ্যান, আপনার জীবন দেখার দর্শন। ভালো থাকবেন।